গঠন করেছে এবং 1 মাসের কিছু বেশি নির্বাচন হয়ে গেল। সবকিছু মিলে একটা থমথমে অবস্থা, সবকিছু যেন স্তব্ধ হয়ে আছে তেমনটা। অন্যদিকে প্রশাসনের কি অবস্থা? আমি এই মুহূর্তে যে কথাটা বলতে এসেছি মূলত যে আমি শিরোনামটা যদি এভাবেই বলি যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসন বলবৎ হতে যাচ্ছে? দর্শক, এই কথাটা আমি গত কয়েকদিন যাবৎ একাধিক ভিডিওতে উচ্চারণ করেছি যে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে সেনাবাহিনী আজ থেকে প্রায় 2.25 বছর আগে 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগ সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামালো, সেই থেকে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে আজকে তৃতীয় সরকার, আওয়ামী লীগ, ইউনূস, বিএনপি সরকার, তৃতীয় সরকার পড়ে গেছে। এখন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনস্থ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়নি। ইউনূস সরকারের সময় সেনাবাহিনীকে আরও বেশি পাওয়ার দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ বিচারিক ক্ষমতা, আসামি গ্রেপ্তারের ক্ষমতা, বিভিন্ন পাওয়ার দেওয়া হয়েছিল। সেটি গত 28 ফেব্রুয়ারিতে উঠে গেছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে সেনাবাহিনী হয়তো পুরোপুরি ব্যারাকে ফিরে গেছে, কিন্তু না, ব্যারাকে ফিরে যায়নি। এখনও সেনাবাহিনী ওই যে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য এখনও মাঠে আছে। এটা কবে উঠবে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলাপ করেও এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে সেনাবাহিনী আসলে কবে উঠবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের আগেই বলেছিল যে নতুন সরকার গঠিত হলে সেনাবাহিনী উঠে ব্যারাকে ফিরে যাবে, কিন্তু সত্যিকার অর্থে 1 মাস হতে চলল, সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে না। এজন্যই প্রশ্নটা আসছে যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসনের দিকে যাচ্ছে বা সেনা শাসন বলবৎ হচ্ছে? কেন পাকিস্তানের সাথে তুলনা করা হচ্ছে সেটি একটু আমরা দেখে নিই। যে পাকিস্তান প্রসঙ্গটা নিয়ে যদি সেনাবাহিনী সেখানে কিভাবে কি করে, ইন এইড টু সিভিল পাওয়ারে কিভাবে কাজ করে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে পাকিস্তানে কি সেনাবাহিনী ব্যারাকের বাইরে দায়িত্ব পালন করে, উত্তর হলো হ্যাঁ। পাকিস্তানে ইন এইড টু সিভিল পাওয়ার একটি অতি পরিচিত ধারণা। পাকিস্তান সংবিধানের 245 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে কেন্দ্রীয় সরকার যদি মনে করে তারা সশস্ত্র বাহিনীকে বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তার জন্য তলব করবে, তাহলে তারা তলব করতে পারে। সেখানে সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সর্বক্ষেত্রেই সেনাবাহিনী অফিসিয়াল ইনভলভমেন্ট রাখে। পাকিস্তানের এই ধারাটি মূলত সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সমান্তরালে কাজ করার সাংবিধানিক বৈধতা দেয়, যা অনেক সময় সে দেশে হাইব্রিড রেজিম বা পরোক্ষ সামরিক প্রভাবের পথ প্রশস্ত করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশেও কি এমনটা কন্টিনিউ হতে যাচ্ছে? বাংলাদেশের সংবিধানে কত নম্বর ধারার মাধ্যমে এটা করা যায়? বাংলাদেশে সরাসরি ইন এইড টু সিভিল পাওয়ার কথাটি সাংবিধানিকভাবে লেখা না থাকলেও এর কার্যকারিতা আসে সংবিধানের 129 নম্বর অনুচ্ছেদের স্পিরিট এবং বিশেষ করে ফৌজদারি কার্যবিধির 129 থেকে 131 ধারা অনুযায়ী। সরকার যখন মনে করে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তার জন্য বেসামরিক পুলিশ বাহিনী যথেষ্ট নয়, তখন তারা সেনাবাহিনীকে তলব করে। যে তলবটা করা হয়েছিল 2024 জুলাই মাসে এবং আওয়ামী লীগ সরকার সেটি তলব করেছিল এবং সেই তলব বন্ধ হচ্ছে না, এখনো পর্যন্ত সেনাবাহিনী কন্টিনিউ করছে। বাংলাদেশের সংবিধানে সরাসরি মার্শাল ল বা সামরিক শাসনের কোনো স্থান নেই, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে নির্বাহী আদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়, যেটি ইউনূস সরকারের আমলে 2 মাস করে মাঠে রাখা হয়েছিল। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলেও সেনাবাহিনী মাঠে আছে এখনো পর্যন্ত। এবার আমরা একটু পেছনের দিকে চোখ বোলাই। জুলাই 2024 তথাকথিত
ছাত্র জনতার সেই সময় আন্দোলন, এবং আন্দোলন না বলে এটাকে যদি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা, সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ইন এইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করেছিল। কিন্তু সেনাবাহিনীও ইতিহাস ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছে। সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থাতেই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইতিহাসের জঘন্যতম, ইতিহাসের বিতর্কিততম অন্তর্বর্তীকালীন সরকার। পুরো সময়টাতেই সেনাবাহিনী মোতায়েন ছিল। শুধু তাই নয়, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থাৎ সেনা কর্মকর্তারা নির্দিষ্ট অপরাধে গ্রেপ্তার এবং বিচারিক কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। এখন প্রশ্ন হলো যে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে যাচ্ছে না, কেন তারা মাঠেই আছে? এখানেই জন্ম নিচ্ছে সেই বিতর্কিত প্রশ্ন, বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসনের দিকে এগোচ্ছে? পাকিস্তানি মডেলে সেনাবাহিনী রাষ্ট্রের পলিসি মেকিং বা নীতি নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করে। বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে সরাসরি সেমি সেনা শাসন বলাটা বা বলা যাবে নাকি বলা যাবে না, সেটি একটি প্রশ্ন। পুলিশ বাহিনী যখন রাজনৈতিক কারণে ভেঙে পড়েছিল তখন সেনাবাহিনী ছিল একমাত্র আস্থার প্রতীক। নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়তো নির্বাচিত সরকারও সেনাবাহিনীকে পাশে রাখা জরুরি মনে করছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বেসামরিক প্রশাসন যদি দীর্ঘ সময় সেনাবাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে তবে আমলাতন্ত্র ও পুলিশের কার্যকারিতা কমে যায়। এতে করে অলক্ষ্যেই রাষ্ট্র ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব পাকাপোক্ত হয়, যা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি। আজকে কি আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রেও সেটি ঘটতে যাচ্ছে কিনা আমি সন্দিহান, আমার মনে প্রশ্ন যাচ্ছে। আমি এটি নিয়ে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ভিডিওতে অন্য সাবজেক্টের সাথে এটা কিন্তু উল্লেখ করেছে। কি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করছেন? যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকে, তবে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ রূপ সেখানে সিভিল প্রশাসন সর্বেসর্বা তা কিছুটা ম্লান হয়। যদিও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, কিন্তু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। ইন এইড টু সিভিল পাওয়ার একটি অস্থায়ী ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে এটি এখন দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে। দীর্ঘ কতটা একবার চিন্তা করুন। প্রায় 1.25 বছর হতে চলল এবং 3টি সরকার চলছে। আওয়ামী লীগ সরকার মোতায়েন করেছে, ইউনূস সরকারের আমলে চলেছে, এখন বিএনপি সরকারেরও 1 মাস হয়ে গেল, এখনো সেনাবাহিনী মোতায়েন আছে। পাকিস্তান মডেলের ছায়া কি আমাদের ওপর পড়ছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। এটি নির্ভর করবে আগামী কয়েক মাসে নির্বাচিত সরকার কিভাবে সিভিল প্রশাসনকে ঢেলে সাজায় তার ওপর। সেনাবাহিনীকে বাংলাদেশের গর্ব বলা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের দুই প্রেসিডেন্টকে হত্যা করেছে। সেনাবাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা পরিবর্তন করেছে, নির্বাচিত সরকারকে হুটিয়ে দিয়েছে। এত সব কলঙ্ক, তারপরেও অবশ্য সব সেনাবাহিনীর পুরো অংশকে এই কলঙ্কের দায়ী করা যাবে না। সীমিত অংশ, বিপদগামী অংশরাই এই কাজগুলো করে। দুই প্রেসিডেন্টকে হত্যা করা এবং নির্বাচিত সরকার, আমি যদি সর্বশেষ বলি শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেওয়া, এগুলো আসলে বিপদগামী সেনাবাহিনীর একটি অংশের প্ররোচনায় এই ঘটনাগুলো ঘটে থাকে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য তাদের ব্যারাকে থাকা এবং সিভিল প্রশাসনের দক্ষ হওয়া অপরিহার্য। দর্শক, আমি শুরুতেই বলছিলাম যে কেমন বুঝছেন বাংলাদেশ এই মুহূর্তে কেমন চলছে। চারিদিকে একটা নীরব নিস্তব্ধতা, বাংলাদেশ মনে হয় সব কিছু ঠান্ডা হয়ে গেল, কিন্তু না। আপনার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশে কি সেনাবাহিনীর এই উপস্থিতি শান্তি বজায় রাখার জন্য জরুরি, নাকি এটি দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আমি ভাবছি আপনিও ভাবুন যে সেনাবাহিনী এখনো কেন মাঠে। সেনাবাহিনীর কাজ তো ব্যারাকের বাইরে থাকা নয়, ক্যান্টনমেন্টের বাইরে থাকা নয়।
এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করা সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনীর কাজ যুদ্ধ গবেষণা করা, সেনাবাহিনীর কাজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের নিয়মিত প্রশিক্ষণ নেওয়া, ট্রেনিং করা, এগুলো কাজ। কিন্তু সেগুলো বাদ দিয়ে মাঠে আছে সেনাবাহিনী। 30,000 সৈন্য, 30,000 করে সৈন্য রোস্টার ডিউটি করে। 31,000 নামে, আর 31,000 ওঠে, আবার নামে, এইভাবে চলছে গত 1.5-2 বছর। আর কত? সেনাবাহিনীকে মাঠ থেকে উঠতে হবে। আমরা বাংলাদেশকে পাকিস্তানিকরণ চাই না। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হচ্ছে। বাংলাদেশে কি আসলে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসন হচ্ছে কিনা